একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসে আমি মোহাম্মদ মীর হোসেন মজুমদার, প্রভাষক, দর্শন বিভাগ, ফেনী সরকারি কলেজ, ফেনী। যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, এই বিষয়ের উপর আমরা এখন ক্লাস করব। আর আজকে আলোচনার বিষয়গুলো হচ্ছে শব্দ, শব্দপদ, শব্দপদের মধ্যে সম্পর্ক, অবধারণ, যুক্তিবাক্য, অবধারণ ও যুক্তিবাক্যের মাঝে সম্পর্ক, বাক্য যুক্তিবাক্যের মাঝে পার্থক্য, পদের জাতত্ব ব্যক্তত্ব এর সম্পর্ক এবং সীমাবদ্ধতা, পদের ব্যাপ্যতা, গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা। প্রথমে বলে রাখি, এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানকার কিছু টার্ম, এই অধ্যায়ে কিছু টার্ম যেগুলো যুক্তিবিদ্যা বোঝার ক্ষেত্রে পরবর্তী অধ্যায়ে বোঝার জন্য তোমাদের জন্য খুবই দরকারি। তোমরা যদি এমনিতে অধ্যায়টি খুবই সহজ, তারপরে যদি একটু মনোযোগ সহকারে এটি শুনো, আরও সহজ হয়ে যাবে। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে বলি শব্দ কি। শব্দ, যেটা তোমরা এজ ইউজুয়াল আগেই পড়ে আসছো, এক বা একাধিক অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ শব্দ সমষ্টি শব্দ বলে। যেমন অর্থপূর্ণ বর্ণ সমষ্টি কলম, মানুষ। আর পদ কাকে বলে? পদ হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, তাকে পদ বলে। অর্থাৎ সকল শব্দ কিন্তু পদ হচ্ছে না। ওই সমস্ত শব্দই পদ হবে যে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে কিছু বোঝা যাচ্ছে কিছু শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। কেমন, কোনগুলো? যেমন অব্যয়সূচক যে শব্দগুলো, যেমন আ, ও, মরি মরি, বা উচ্ছ্বাস প্রকাশক যে শব্দগুলো, এগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। শব্দ তিন প্রকার। কি কি? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদনিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ কোনগুলো? যেগুলো যুক্তিবাক্যে স্বাধীনভাবে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেগুলো পদযোগ্য শব্দ। যেমন মানুষ, প্রাণী, বই, খাতা, ঢাকা। আর সহপদযোগ্য শব্দ যেগুলো স্বাধীনভাবে যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন টিটা খানাখানি। যেমন টি শব্দটি নিজে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, যদি আমরা তার সাথে মানুষ শব্দটি যোগ করি তাহলে হয় মানুষটি, তখন সেটি ব্যবহৃত হতে পারে। আর পদনিরপেক্ষ শব্দ কোনগুলো? যেগুলো বললাম, যে অব্যয়সূচক যে শব্দ, উচ্ছ্বাস প্রকাশক শব্দ, এগুলো হচ্ছে পদনিরপেক্ষ শব্দ। স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না এবং পদযোগ্য শব্দের সাহায্য নিয়েও ব্যবহৃত হতে পারে না। যেমন আ, উ, মরি মরি, এ ধরনের শব্দগুলো। এখন আমরা আলোচনা করব যে পদ ও শব্দের মাঝে সম্পর্কটা কি। প্রথমত হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি বা অক্ষর সমষ্টিকে বলা হয় শব্দ। অপরপক্ষে এক বা একাধিক শব্দ সমষ্টি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহারযোগ্য হলে তাকে বলা হচ্ছে পদ। অর্থাৎ যেটি আমরা বললাম, সকল শব্দই পদ হয় না, কিন্তু সকল পদই শব্দ। কারণ কি? কারণ হচ্ছে যে শব্দগুলো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেগুলো পদ নয়, সেগুলো শব্দ হতে পারে। এই জন্য সকল পদে কিন্তু শব্দ হতে পারে, কিন্তু সকল শব্দ পদ হতে পারে না।
দ্বিতীয়ত, শব্দ যত বড়ই হোক না কেন প্রত্যেক শব্দ একটি মাত্র শব্দ। অন্যদিকে পদ একটি শব্দ দ্বারা গঠিত হতে পারে, আবার একাধিক শব্দের দ্বারাও গঠিত হতে পারে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাগার, এটি একটি পদ, কিন্তু এখানে শব্দ আছে 3টি। আর পদের অর্থ সুনির্দিষ্ট বলে কোনো পদের একাধিক অর্থ থাকতে পারে না, পদের অর্থটা সুনির্দিষ্ট থাকে। কিন্তু শব্দের অর্থটা কিন্তু একাধিক থাকতে পারে। যেমন আমি যদি বলি গজ, তাহলে গজ শব্দটি দ্বারা প্রথমত বোঝায় মাপের একক, তারপর গজ শব্দটি দ্বারা হাতি বোঝায়। এটি শব্দের ক্ষেত্রে বিভিন্ন অর্থ হতে পারে, কিন্তু পদের ক্ষেত্রে একটি বোঝাবে। যেমন গজ বলতে হয়তো শুধু হাতিকে বোঝাবে, না হয় মাপের একককে বোঝাবে। আর পদের চেয়ে শব্দের ব্যাপকতাটা বেশি, অর্থাৎ পদের চেয়ে শব্দ বেশি, এর পরিধি বেশি। সুতরাং আমরা বলতে পারি প্রকৃতিগতভাবে পদ ও শব্দের মধ্যে কিছুটা মিল থাকলেও ব্যবহারের দিক থেকে এরা আলাদা। এখন আমরা আলোচনা করব অবধারণ। অবধারণটাকে, অবধারণ একটি হচ্ছে মানসিক প্রক্রিয়া। কী ধরনের মানসিক প্রক্রিয়া? এটা হচ্ছে দুটি ধারণার সম্পর্কের যে সংযোগ বা স্বীকৃতি, এটি হচ্ছে যখন মানসিক অবস্থায় থাকে তখন সেটি হচ্ছে অবধারণ। দুটি ধারণা, যেমন উদ্দেশ্য বা বিধেয়। যেমন যদি বলি মানুষ মরণশীল, এটি যখন আমি মনে মনে চিন্তা করি যে মানুষ এবং মরণশীল দুটির মাঝে একটা সম্পর্ক সংযোগ স্থাপন করলাম বা স্বীকৃতি দিলাম, তবে এটা মনে মনে, তখন সেটা হচ্ছে অবধারণ। আর যুক্তিবাক্যটা হচ্ছে কি? যুক্তিবাক্যটা হচ্ছে দুটি পদের মধ্যকার স্বীকৃতিসূচক বা অস্বীকৃতিসূচক সম্পর্ককে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করা। অর্থাৎ অবধারণটা যখন ভাষায় প্রকাশ করব, মৌখিকভাবে হোক লিখিতভাবে হোক, তখন সেটি হচ্ছে যুক্তিবাক্য। যতক্ষণ পর্যন্ত ভাষা প্রকাশ করব না ততক্ষণ সেটা থাকবে হচ্ছে অবধারণ, যদি মনে মনে দুটি ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করি। আর ভাষা প্রকাশ করলে হবে হচ্ছে যুক্তিবাক্য। এখন বাক্য এবং যুক্তিবাক্য এর মাঝে কি পার্থক্য? প্রথমত বলে রাখি, যুক্তিবাক্যের 3টি অংশ। একটি হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং হচ্ছে সংযোজক। যুক্তিবাক্য হতে হলে 3টি অংশ অবশ্য থাকতে হবে। আর বাক্যের ক্ষেত্রে 3টি অংশ থাকার প্রয়োজন নেই, শুধু উদ্দেশ্য বা বিধেয় দ্বারা বাক্য হয়ে যেতে পারে, কিন্তু যুক্তিবাক্য হবে না। তাহলে বাক্য এবং যুক্তিবাক্যের ক্ষেত্রে সকল বাক্য যুক্তিবাক্য হয় না, কিন্তু সকল যুক্তিবাক্য বাক্য হয়। কারণ কি? সকল বাক্যের মাঝে সংযোজক থাকে না। যুক্তিবাক্য হতে হলে তাকে অবশ্যই সংযোজক থাকতে হবে। আর যেমন এটা উদাহরণ যদি বলতে যায়, তাহলে বলতে পারে যে মানুষ মরণশীল, এটি হচ্ছে যুক্তিবাক্য। কিন্তু আমি যদি বলি যে মানুষ মরণশীল, কেন সংযোজক ব্যবহার করলাম না, তখন সেটা হচ্ছে বাক্য। এখন যুক্তিবাক্যের সংযোজকের ভূমিকা কি? সংযোগের ভূমিকা হলো হচ্ছে সংযোজক যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়ের সংযোগ ঘটায়। যেমন মানুষ এবং মরণশীলের মধ্যে সংযোগ স্থাপন করলে হচ্ছে সংযোজক। তারপরে একটি যুক্তিবাক্য সদর্থক হবে না নয়ার্থক হবে, তা নির্ধারিত হবে সংযোজকের মাধ্যমে। হয় সংযোজক ব্যবহার করলে সেটি হবে সদর্থক, আর নয় সংযোজক ব্যবহার করলে সেটি হবে নয়ার্থক। যেমন যদি বলে মানুষ নয় অমর, তাহলে সেটি হবে হচ্ছে নয়ার্থক। এখন আমরা আলোচনা করব হচ্ছে যুক্তিবাক্য এবং অবধারণার মাঝে কি সম্পর্ক। যুক্তিবাক্য অবধারণার মাঝের সম্পর্কটা হচ্ছে কি? মূলত দুটি ধারণার মধ্যকার কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি। আর এটা যখন মানসিক অবস্থা থাকে তখন সেটা হলো হচ্ছে অবধারণ, আর যখন ভাষা প্রকাশিত হবে তখন সেটি হবে হচ্ছে যুক্তিবাক্য। আবার একটা বিষয়, অবধারণ কিন্তু যুক্তির অংশ হতে পারে না, আর যুক্তিবাক্য যুক্তির অংশ হতে পারে। অবধারণ যুক্তির অংশ হতে পারে না কেন? কারণ এমন যুক্তি থাকতে পারে না যে যুক্তিটি কোনো লিখিত রূপ নেই বা ভাষায় প্রকাশিত রূপ নেই। যেটা মনে মনে সেটা যুক্তির অংশ নয়, সেটা যুক্তি নয়। আর যুক্তিবাক্যটা অবশ্যই যুক্তির অংশ। এখন আমরা আসি
পরবর্তী বিষয় জ্যাতত্ব ব্যক্তত্ব নিয়ে। পদের জ্যাতত্ব ব্যক্তত্ব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে জ্যাতত্বটা হচ্ছে কি পদের মৌলিক অপরিহার্য বা আবশ্যিক গুণ, যে গুণটি না থাকলে ওটি পদ বলে বিবেচিত হতে পারে না, ওই পদ বলে। এটা হচ্ছে গুণের পরিমাণ, গুণের বিস্তৃতি। যেমন মানুষ যদি বলি, তাহলে সেক্ষেত্রে মানুষ পদের জাতত্বটা হচ্ছে কি অপরিহার্য যে গুণটি আছে। প্রথমত মানুষ হচ্ছে জীব, সেক্ষেত্রে মানুষ পদের জাতত্বটা হচ্ছে জীববৃত্তি। দ্বিতীয়ত জীবের চেয়ে মানুষ ভিন্ন, কিসের কারণে? বুদ্ধির কারণে। এজন্য মানুষের হচ্ছে বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষ পদের জাতত্ব হচ্ছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। অর্থাৎ যে গুণ না থাকলে তাকে ওই পদ বলে বিবেচিত করা যায় না, সেটা হচ্ছে জ্ঞাতত্ব। আর ব্যক্তত্বটা কি? এটা হচ্ছে সংখ্যার পরিমাণ, যত বেশি সংখ্যক বোঝানো যায়, সংখ্যা বিস্তৃতি, এগুলো হচ্ছে ব্যক্তত্ব। যেমন মানুষ পদের ব্যক্তত্ব হচ্ছে সকল মানুষ, এটার ব্যক্তত্ব। আর জাতত্ব হচ্ছে কি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এখন পদের জাতত্ব ও ব্যক্তত্বের মাঝে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা 4 ভাগে ভাগ করা যায়। সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি সম্পর্ক। এটা তোমাদের পরীক্ষাতে সবসময় উদ্দীপক হিসেবে আসে। বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি, যেমন চাহিদা যোগান, চাহিদা ও দাম, এই ধরনের উদ্দীপক দিয়ে পরীক্ষাতে আসে তোমাদের। তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে 4 প্রকারের। ব্যক্তত্ব জাতত্বের যে সম্পর্ক, প্রথমত হচ্ছে কি ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে। 2 ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে। 3 জাতত্ব বাড়লে ব্যক্তত্ব কমে। 4 জাতত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। এখন আমরা একটু আলোচনা করি এটি কেমন। প্রথমত হচ্ছে ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে। প্রথম যে সম্পর্ক সেটি হচ্ছে ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে। এখন ব্যক্তত্ব মানুষ পদের ব্যক্তত্ব হচ্ছে সকল মানুষ। আমরা যদি এর ব্যক্তত্বটা বাড়িয়ে দিই, অর্থাৎ সকল মানুষ থেকে অন্যান্য প্রাণী যুক্ত করি, তাহলে ব্যক্তত্ব বেড়ে দাঁড়াবে হচ্ছে সকল প্রাণী। কিন্তু এতে করে মানুষ পদের জাতত্ব কমে যাবে। অর্থাৎ মানুষ পদের জাতত্ব ছিল জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু যেহেতু আমাদের ব্যক্তত্ব বেড়ে গেছে, সকল মানুষ থেকে সকল প্রাণীতে চলে গেছে, তাহলে প্রাণীর জাতত্ব হচ্ছে শুধুমাত্র জীববৃত্তি। তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তত্বটা বাড়লে জাতত্বটা কমবে। দ্বিতীয়ত ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে। যেমন আমরা মানুষ পদের ব্যক্তত্ব এবং মানুষ শ্রেণী থেকে অসৎ মানুষদেরকে বাদ দিয়ে দিই, ব্যক্তত্ব কমিয়ে দিই। মানুষ পদের ব্যক্তত্ব মানুষের মধ্যে 2 ভাগ করে সৎ মানুষ এবং অসৎ মানুষ। এখানে ব্যক্তত্ব অসৎ মানুষদেরকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এদিক দিয়ে জাতত্বটা বেড়ে যাবে। কিভাবে? যেমন হচ্ছে মানুষ পদের জাতত্ব হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, সাথে এদিক দিয়ে সৎ মানুষ যার ব্যক্তত্ব কমছে মানুষ পদের, কিন্তু এদিকে এসে সৎ মানুষের জাতত্ব হচ্ছে সততা, অর্থাৎ জাতত্ব বেড়ে যাবে। ব্যক্তত্ব কমবে, জাতত্ব বাড়বে। তৃতীয়ত জাতত্ব বাড়লে ব্যক্তত্ব কমে, অর্থাৎ বিপরীত। যেমন মানুষ পদের জাতত্ব হচ্ছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। এখন এর সাথে যদি সততা যোগ করি, তাহলে দাঁড়াবে হচ্ছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা। ফলে এই 3টি জাতত্ব আছে হচ্ছে যার ওই পদকে আমরা বলতে পারছি সৎ মানুষ। তাহলে আমরা এখানে জাতত্ব বাড়ালাম, আর এতে করে মানুষ পদের ব্যক্তত্বটা কমে যাবে, কারণ এখানে অসৎ মানুষেরা বাদ পড়েছে। 4 নাম্বার, জাতত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। যেমন মানুষ পদের জাতত্ব আমরা যদি কমিয়ে দিই, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এর মধ্য থেকে যদি বুদ্ধিবৃত্তিকে বাদ দিয়ে দিই, তাহলে জাতত্বটা দাঁড়াবে হচ্ছে কেবল জীববৃত্তি। আর এতে করে মানুষ পদের ব্যক্তত্ব বেড়ে গিয়ে সকল মানুষ থেকে সকল প্রাণীতে দাঁড়াবে। অর্থাৎ 1 নাম্বার যে নিয়মটি ছিল সে নিয়মের পুরোপুরি উল্টোটা।
এ ধরনের উদ্দীপক সাধারণত এ ধরনের এটি উদ্দীপকে পরীক্ষায় তোমাদের আসে, যেমন শিক্ষার হার বাড়লে বেকারত্ব কমে, তারপর আবার শিক্ষার হার কমলে বেকারত্ব বাড়ে, শিক্ষার হারের সাথে বেকারত্বের যে বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্ক, এটা পাঠ্য বইয়ের কোন বিষয়ের সাথে সম্পর্কিত। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে পাঠ্য বইয়ের জাততত্ত্ব এবং ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত, তাদের মাঝে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এখন আবার এই জাততত্ত্ব এবং ব্যক্তিত্ব এটা কি সকল ক্ষেত্রে প্রযোজ্য, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। মূলত সকল ক্ষেত্রে হ্রাস বৃদ্ধির যে সম্পর্কটা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। কি কি ব্যতিক্রম সেগুলো এখন আমরা আলোচনা করছি। যেমন ব্যক্তিত্ব জাততত্ত্বের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির নিয়মটি গাণিতিক অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এ ধরনের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি সব ক্ষেত্রে অনুপাতে ঘটে না, একই অনুপাতে ঘটে না। যেমন ঠিক কতটা জাততত্ত্ব বাড়লে কতটা ব্যক্তিত্ব কমবে এ সম্বন্ধে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অর্থাৎ জাততত্ত্ব ব্যক্তিত্বের হ্রাস বৃদ্ধির এই পরিমাণটাকে গাণিতিক অনুপাতে প্রকাশ করা যায় না। অর্থাৎ কত অনুপাত কত পরিমাণ যদি ব্যক্তিত্ব বাড়াই ঠিক কী পরিমাণ জাততত্ত্ব কমবে, এ ধরনের অনুপাত এর মাধ্যমে বের করা যায় না। যেমন মানুষ পদটির সাথে জ্ঞানী গুণটি যোগ করলে ব্যক্তিত্ব শতকরা 90 ভাগ কমে যায়, কিন্তু মানুষ পদটির সাথে শ্বেতবর্ণ গুণটি যোগ করলে ব্যক্তিত্ব শতকরা 90 ভাগের বদলে মাত্র 60 ভাগ কমে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিত্ব বাড়ে কিন্তু জাততত্ত্ব ঠিকই থেকে যায়। যেমন কোনো গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয়, মনে করো পৃথিবী মানুষ আছে, এর বাইরে মঙ্গল গ্রহে মানুষ আবিষ্কার হলো, তাহলে কী হবে, মানুষের ব্যক্তিত্বটা বেড়ে যাবে, কিন্তু তার জাতত্বটা কিন্তু কমবে না, জাতত্ব ঠিক থাকবে। কারণ হচ্ছে মানুষ পদে যে জাতত্ব যা ছিল, নতুন কোনো মানুষ যদি আবার আবিষ্কৃত হয় তাহলে সেক্ষেত্রে সে জাতত্ব আগের দুটোই থাকবে, অর্থাৎ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই জাতত্ব থেকে যাবে। ব্যক্তিত্ব বাড়ছে কিন্তু জাতত্বটা বাড়বে না, স্থির থাকবে। আবার একইভাবে কিছু ক্ষেত্রে জাতত্ব গুণ বাড়ে কিন্তু ব্যক্তিত্ব পরিমাণ ঠিকই থাকে। যেমন গবেষণার দ্বারা স্বর্ণের মধ্যে অতিরিক্ত কোনো গুণ আবিষ্কৃত হলো, এর জাতত্ব বাড়লো, কিন্তু ব্যক্তিত্বের পরিবর্তন হলে সে পদটি সম্পূর্ণ নতুন পদে পরিণত হয়, ফলে নিয়মটি এখানে খাটে না। যেমন মানুষ পদে জাতত্ব কমিয়ে শুধুমাত্র জীববৃত্তি করলে জীববৃত্তি গুণ সম্পন্ন পদটি হবে জীব, ফলে মানুষ পদটির অবসান ঘটবে। সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব জাতত্বের মধ্যে বিপরীত সম্পর্ক থাকলেও এই সম্পর্ককে সত্য বলা যায় না, সব ক্ষেত্রে এটা সত্য নয়। কেবলমাত্র এটা প্রযোজ্য হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক পদের ক্ষেত্রে, ক্রমিকভাবে সাজানো এই সমস্ত পদের ক্ষেত্রে এই বিপরীতমুখী সম্পর্কটা প্রযোজ্য হয়। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে জাততত্ত্ব এবং ব্যক্তিত্ব, যেটা এই অধ্যায় থেকে তোমাদের উদ্দীপকে সবচেয়ে বেশি আসে, সে বিষয়টা জানলাম। মূল কথা হচ্ছে জাতত্বটা হচ্ছে পদের মৌলিক অপরিহার্য আবশ্যকীয় গুণাবলী, যে গুণটি না থাকলে এটি পদ বলে হয় না। আর ব্যক্তিত্ব হচ্ছে পদের সংখ্যার পরিমাণ, কত পরিমাণ বোঝানো যায়। যেমন মানুষ বলতে আমি সকল মানুষকে বুঝালাম, এটা হচ্ছে বিস্তৃতি, সংখ্যার বিস্তৃতি পরিমাণ, এই বিষয়টা মনে রাখলে হয়। এরপরে আসি আমরা হচ্ছে পদের ব্যাপ্যতা কী, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপ্য এবং অব্যাপ্য, এই অধ্যায়ের একটা বিষয়। ব্যাপ্যতা কি, একটি পদ দ্বারা অন্তর্ভুক্ত ওই পদের সকলকে যদি বোঝানো হয়, যদি সমগ্রকে যদি বোঝানো হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যাপ্যতা, ব্যাপকতা, প্রসারতা। এখানে ব্যাপ্য এবং অব্যাপ্য, ওই পদ দ্বারা যদি সমগ্রকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেটা হচ্ছে ব্যাপ্য, আর ওই পদের আংশিক বা কিছু অংশকে যদি নির্ধারণ করা হয়, প্রকাশ করা হয়, তাহলে সেটা হচ্ছে অব্যাপ্য। এখন যুক্তিবাক্যের গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য 4 প্রকার তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি, সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নৈর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ নৈর্থক যুক্তিবাক্য। এই 4 প্রকার যুক্তিবাক্যকে ইংরেজিতে প্রকাশ করা হয়
সার্বিক সদর্থক যুক্তি বাক্যকে এ দ্বারা, সার্বিক নর্থক যুক্তি বাক্যকে ই দ্বারা, বিশেষ সদর্থক যুক্তি বাক্যকে আই দ্বারা এবং বিশেষ নর্থক যুক্তি বাক্যকে ও দ্বারা প্রকাশ করা হয়। এবং এদের ব্যাপ্যতাটা কি? প্রথমত হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য। এ দ্বারা কি বোঝানো হয়? সার্বিক দ্বারা সকলকে বোঝানো হচ্ছে, আর সদর্থক মানে হচ্ছে হাবাচক। যেমন মানুষ, সকল মানুষ হয় মরণশীল। এখানে ব্যাপ্যতা এবং অব্যাপ্যতার ক্ষেত্রে আমরা প্রথমে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা বলে রাখি। সেটা হচ্ছে এস ইবি আইএন ওপি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এ হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, এস হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য হচ্ছে ব্যাপ্য। ইবি হচ্ছে সার্বিক নর্থক যুক্তি বাক্য। সার্বিক নর্থক যুক্তি বাক্যের বি হচ্ছে বোধ, উভয়ই, উদ্দেশ্য বিধেয় উভয়টি হচ্ছে ব্যাপ্য। এন হচ্ছে নান, কোনোটাই নয়, অর্থাৎ আই হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য। বিশেষ সদর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় কোনোটি ব্যাপ্য নয়। আর হচ্ছে ওপি, ও হচ্ছে বিশেষ নর্থক যুক্তি বাক্য, আর পি হচ্ছে প্রেডিকেট। বিশেষ নর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাহলে এটা কীভাবে হয়? সেটা হচ্ছে যেমন সার্বিক সদর্থক যুক্তি বাক্যের ক্ষেত্রে বিধেয় উদ্দেশ্যের সমগ্র ব্যক্তত্বকে স্বীকার করে, তো সকলকে, বিধেয় উদ্দেশ্যের সমগ্র ব্যক্তত্বকে স্বীকার করে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ। এখানে মানুষ পদের সবাইকে বোঝানো হয়েছে, এই জন্য এটা হচ্ছে ব্যাপ্য, কেউ বাদ নাই, মানুষ শ্রেণীর কেউ বাদ নাই, এটা হচ্ছে ব্যাপ্য। আর বিধেয় হচ্ছে কি মরণশীল, এটা অব্যাপ্য। কেন অব্যাপ্য? কারণ মরণশীল শুধুমাত্র মানুষ না, ওরা অন্যান্য প্রাণীও রয়ে গেছে। মানুষ আর অন্যান্য প্রাণী যেমন গরু, ছাগল, পশু, সব অন্যান্য প্রাণী রয়ে গেছে মরণশীলের ক্ষেত্রে, এই জন্য বিধেয়টা হচ্ছে এখানে অব্যাপ্য। দ্বিতীয়ত সার্বিক নর্থক যুক্তিবাক্য, এক্ষেত্রে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। কীভাবে? প্রথমত হচ্ছে যেমন সকল মানুষ, যদি আমরা বলি নর্থকের ক্ষেত্রে যদি বলি কোনো মানুষ, তাহলে এখানে কোনো মানুষ বলতে কাউকে আর বাদ নাই, কোনো মানুষ নয় অমর, এখানে কোনো মানুষ আর বাদ নেই, অর্থাৎ উদ্দেশ্য এটা হচ্ছে ব্যাপ্য, নয় অমর, অর্থাৎ মরণশীল, অবশ্যই মরণশীল। এক্ষেত্রে এটা ব্যাপ্য। কীভাবে ব্যাপ্য হলো? নয় অমর দ্বারা, এই বিধেয় দ্বারা উদ্দেশ্যের পূর্ণ ব্যক্তত্বকে অস্বীকার করা হয়েছে, অর্থাৎ মানুষ পদের কেউ অমর নয়, অর্থাৎ তারা সবাই হচ্ছে মরণশীল। এই জন্য এখানে পূর্ণ ব্যক্তত্বকে অস্বীকার করার কারণে এটা হচ্ছে ব্যাপ্য। তৃতীয়ত বিশেষ সদর্থক যুক্তি বাক্যের কোনো পদে ব্যাপ্য নয়। যেমন কিছু মানুষ হয় সৎ, এখানে কিছু মানুষ, তার মানে বুঝে যাচ্ছে যে সকল মানুষকে বোঝানো হয় নাই, এটা অব্যাপ্য। হয় সৎ, এখন সততার মধ্যে হচ্ছে কিছু মানুষ, সকল মানুষকে অন্তর্ভুক্ত করা হয় নাই, এখানে কিছু বিধেয় উদ্দেশ্যের কিছু অংশকে স্বীকার করা হয়েছে, এই জন্য বিধেয়টা হচ্ছে অব্যাপ্য, উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। 4 নাম্বার যেটা হচ্ছে বিশেষ নর্থক যুক্তি বাক্য, সেটা কি? এটার হচ্ছে যেমন কিছু মানুষ নয় অসৎ, এখানে দেখো উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ, তার বোঝা যাচ্ছে এটা হচ্ছে অব্যাপ্য, সকল মানুষকে বোঝানো হয়। নয় অসৎ, নয় অসৎ, এখানে বিধেয় হচ্ছে বিধেয় তা উদ্দেশ্যে পুরোপুরিটাকে নয় অসৎ দ্বারা, অর্থাৎ যে অংশটা কিছু মানুষ, এর পুরোটাই হচ্ছে অসৎ, নয় অসৎ, অর্থাৎ সৎ না, এটাকে অস্বীকার করা হয়েছে, এই জন্য বিধেয়টা হচ্ছে ব্যাপ্য আর উদ্দেশ্যটা হচ্ছে অব্যাপ্য। এটা সংক্ষেপে তাহলে আমরা বলতে পারি যে ব্যাপ্য এবং অব্যাপ্য যুক্তিবাক্যের কোন কোন ক্ষেত্রে হচ্ছে এস ইবি আইএন ওপি। আমরা এখন আরও কিছু বিষয়, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা এখন আলোচনা করব। যেমন নিরপেক্ষ পদ এবং সাপেক্ষ পদ কাকে বলে? নিরপেক্ষ পদটা হচ্ছে কি, যে পদের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো পদের সাহায্য নেওয়া প্রয়োজন, অন্য কোনো পদের উপর নির্ভর হওয়া প্রয়োজন নেই, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সেগুলো হচ্ছে নিরপেক্ষ পদ। যেমন মানুষ, প্রাণী, যে পদগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেগুলো হচ্ছে নিরপেক্ষ পদ। আর সাপেক্ষ পদটা কি?
সাপেক্ষ পদ হচ্ছে যে পদের অর্থ প্রকাশ করার জন্য অন্য পদের উপর নির্ভরশীল, অর্থাৎ নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না, আরেকটি পদের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে সাপেক্ষ পদ। যেমন আমি যদি বলি হচ্ছে শিক্ষক, তাহলে শিক্ষক হতে হলে অবশ্যই তার ছাত্র থাকতে হবে, যা ছাত্র নাই তিনি শিক্ষক নন। এখন আমি যদি বলি রাজা, তখন রাজা শব্দটি তখনই অর্থপূর্ণ হবে যদি প্রজা থাকে। যদি প্রজা না থাকে তাহলে সেক্ষেত্রে এটা অর্থপূর্ণ হবে না। ঠিক একইভাবে আছে হচ্ছে যেমন পিতা, এ ধরনের শব্দ। তারপর হচ্ছে স্বামী, যেমন পিতা হতে হলে পুত্র থাকতে হবে, স্বামী হতে হলে স্ত্রী থাকতে হবে। এ পদের অর্থ অন্যটির উপর নির্ভরশীল। আরেকটি প্রশ্ন, যেমন স্বকীয় নামবাচক পদ একই সাথে স্বকীয় নামবাচক পদগুলি কিভাবে জাততত্ত্বক? স্বকীয় নামবাচক পদ, স্বকীয় নামবাচক পদ একই সাথে সংখ্যা ও গুণ প্রকাশ করে, তাই এগুলো জাততত্ত্বক। স্বকীয় নামবাচক পদ একই সাথে সংখ্যা এবং গুণ দুটো প্রকাশ করে, সংখ্যা প্রকাশ করে। জাতত স্বকীয় নামবাচক পদের মধ্যে জাততত্ত্ব আছে, ব্যক্তত্ব আছে, জন্য এটি হচ্ছে জাততত্ত্ব। যেমন এটি ব্রিটিশ যুক্তিবিদ উইলিয়াম স্ট্যানলি জেবন্স, তিনি মনে করেন যে স্বকীয় নামবাচক পদে ব্যক্তত্ব জাতত্ব উভয় বিদ্যমান, তাই তারা জাততত্ত্বক পদ। যেমন আমরা যখন বাংলাদেশ নামটি উচ্চারণ করি তখন এর ব্যক্তত্বের পাশাপাশি এর অবস্থান, ভাষা, সংস্কৃতি, অধিবাসীদের বৈশিষ্ট্য ইত্যাদি আমাদের সামনে প্রকাশিত হয়, অর্থাৎ ব্যক্তত্বের পাশাপাশি জাতত্ব ফুটে ওঠে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জেবন্স বলেন যে স্বকীয় নামবাচক পদগুলো হচ্ছে জাতত্ত্বক। আমরা এই অধ্যায়ের শুরুতেই তোমাদের যে শব্দ নিয়ে পড়িয়েছি সে বিষয়ের উপরে আমরা একটি বোর্ড পরীক্ষায় আগত একটা উদ্দীপক নিয়ে আলোচনা করি। দেখো, এটি রাজশাহী বোর্ড 17 সালে এসেছিল। আমি উদ্দীপকটি পড়ছি যে বার্ষিক পরীক্ষা শেষে বাবা সবাইকে নিয়ে বেড়াতে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলেন। গাড়ি থেকে নামতে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অয়ন বলে উঠল, বাহ কি চমৎকার পরিবেশ। বাবা বললেন, এখনও দেখার অনেক কিছু বাকি। অয়ন আফসোস করলো, আরও আগে যদি আসতে পারতাম। এখানে খেয়াল করো, উদ্দীপকে উল্লিখিত বাক্যগুলোতে চিহ্নিত শব্দগুলো পদ নয় কেন ব্যাখ্যা করো। চিহ্নিত শব্দগুলো কি আমি বলছি তোমাদেরকে, যে চিহ্নিত শব্দগুলো হচ্ছে বা, চমৎকার, এগুলো পদ নয় কেন। তাহলে তোমরা সহজে এটা বলতে পারো যে এগুলো পদ নয়, এগুলো হচ্ছে অব্যয়সূচক শব্দ, অর্থাৎ এগুলো উচ্ছ্বাস প্রকাশক শব্দ, যেগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এই জন্য এগুলো পদ নয়। আর এর আরেকটি প্রশ্ন ঘ, উদ্দীপকের আলোকে পদ ও শব্দের পার্থক্য নিরূপণ করো, সেটি আমরা আলোচনা করেছি। পদের জাতত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? পদের মৌলিক গুণ প্রকাশের মাধ্যম হিসেবে জাতত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন জাতত্ব হলো কোনো পদের মৌলিক, অপরিহার্য, অনিবার্য গুণ, যে মৌলিক ও সাধারণ গুণ ছাড়া ওই পদ প্রতিষ্ঠিত হয় না। যেমন ত্রিভুজ পদের জাতত্ব মৌলিক গুণ হলো 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এই গুণ ছাড়া ত্রিভুজ অঙ্কন করা যায় না। এই জন্য পদের জাতত্বের ভূমিকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জাতত্ব ছাড়া ওইটি পদ বলে বিবেচিত হবে না। সম্বন্ধ অনুসারে পদ কত প্রকার? সম্বন্ধ অনুসারে পদ 2 প্রকার। হায় হায় কী ধরনের শব্দ? হায় হায় পদযোগ্য বা নিরপেক্ষ শব্দ। সরল পদ কাকে বলে? যে পদ মাত্র একটি শব্দ দ্বারা গঠিত হয় তাকে সরল পদ বলে। বিরোধী পদ কাকে বলে? দুটি ভিন্ন পদ যদি পরস্পর বিরোধী দুটি গুণের নির্দেশ করে তখন তাকে বিরোধী পদ বলে। প্রাকল্পিক যুক্তিবাক্য কাকে বলে? প্রাকল্পিক যুক্তিবাক্য হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্যে যদি তবে সত্য প্রকাশক কোনো শব্দ দ্বারা সত্য উল্লেখ থাকে, যদি তবে অর্থাৎ সত্যের উল্লেখ থাকে,
তবে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যদি, যেমন যদি মেঘ তবে বৃষ্টি হবে, একটি অংশ সম্পন্ন হওয়ার জন্য আরেকটি অংশের উপর নির্ভরশীল, সত্যাধীন, সেটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। বৈকল্পিক যুক্তিবাক্য কাকে বলে? যে সাপেক্ষ যুক্তিবাক্যে একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে, দুটির মধ্যে একটি হয় অথবা না হয়, বা অথবা এ ধরনের শব্দ দ্বারা যদি উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। যেমন হয় সুমি অথবা রুমি আজ আসবে, তাহলে এখানে দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি ঘটবে। আমি আরেকটি উদ্দীপক পড়ছি, যেটি রাজশাহী বোর্ড 17 সালে আসছে। নাহিদ ও লাবিব পার্কে বসে গল্প করছিল। পার্কের প্রায় গাছই ফুলে ফলে ভরা, ফুলে ফুলে ভরা। এক পাশে বিশেষ ধরনের ফুল দেখে নাহিদ ভাবল কিছু ফুল খুবই সুন্দর। নাহিদকে চিন্তামগ্ন দেখে লাবিব বলল, আসলে সব ফুলও দেখতে সুন্দর। তাহলে এখান থেকে যে উদ্দীপকে প্রশ্নগুলো, যে উদ্দীপকে লাবিবের বক্তব্যটি কোন ধরনের যুক্তিবাক্য, ব্যাখ্যা দাও। লাবিব কি বলল? আসলে সব ফুলই দেখতে সুন্দর, সব ফুলই দেখতে সুন্দর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দেশ্য হচ্ছে সব ফুল, বিধেয় হচ্ছে সুন্দর, আর সংযোজক হচ্ছে হয়। তাহলে হচ্ছে সদর্থক যুক্তিবাক্য। আর সব ফুল হচ্ছে কি সকলকে বোঝানো হচ্ছে, ফুল পদের সকলকেই অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটা হচ্ছে সার্বিক। তাহলে এটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আর সার্বিক সদর্থক যুক্তিবাক্যের আমরা জানি যে উদ্দেশ্য পদ হচ্ছে ব্যপ্য আর বিধেয় পদ হচ্ছে অব্যপ্য। ঘ, উদ্দীপকে নাহিদের ভাবনা এবং লাবিবের বক্তব্যের মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান? নাহিদের ভাবনাটা ছিল হচ্ছে কিছু ফুল খুবই সুন্দর, কিছু ফুল খুবই সুন্দর। এখানে তাহলে আমরা বিষয়টা স্পষ্টত বুঝতে পারছি যে সকল ফুলকে এখানে বোঝানো হয় নাই, কিছু ফুল। এটা হচ্ছে বিশেষ, বিশেষ আর হয় সুন্দর, সদর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য। তাহলে তাদের দুজনের মাঝে যে পার্থক্য সেটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং বিশেষ সদর্থক যুক্তিবাক্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় যা ছিল আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাস থেকে নিজেরা বুঝতে পারবে এবং পরীক্ষা ভালো করে উত্তর লিখতে পারবে। এবং কি এই বিষয়গুলো যদি সহজভাবে বুঝতে পারো, পদের ব্যাপ্যতা, জাত্যত্ব, ব্যক্তত্ব, তাহলে পরবর্তী তোমাদের যে অধ্যায়গুলো আছে এগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। বিষয়গুলো জানা খুবই প্রয়োজন, জাত্যত্ব, ব্যক্তত্ব, ব্যাপ্যতাগুলো, কারণ যুক্তিবিদ্যা পরবর্তী বিষয়গুলো বোঝার জন্য, যুক্তিবিদ্যা বোঝার ক্ষেত্রে এটার ভূমিকা খুবই বেশি। এই জন্য তোমরা খুব মনোযোগ সহকারে এই অধ্যায়টি পড়বে এবং কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সেগুলো নোট আকারে লিখে রাখবে। আমি পরবর্তীতে তোমাদেরকে ক্লাসে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্ত। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সার্বিক কল্যাণ কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।